শুরুতে জানিয়ে দেব হামলার পাল্টা জবাব, ইসরায়েলের বিভিন্ন স্থানে হুথিদের ভয়াবহ হামলা। জানিয়ে দেব ইসরায়েলের উপর চাপ বাড়াতে যেভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে ইরান। এরপরে জানিয়ে দেব ইউক্রেনের বিরুদ্ধে পরমাণু স্থাপনায় হামলার অভিযোগ করছে রাশিয়া। সর্বশেষ জানিয়ে দিব ভারতের সঙ্গে সম্পর্ক নষ্টের যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হবে, আশ্বাস দিচ্ছে রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হামলার পাল্টা জবাবে ইসরায়েলের বিভিন্ন স্থানে হুথিদের হামলা। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এবার পাল্টা আঘাত হেনেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। ইসরায়েলের রাজধানী তেল আভিভে প্রধান বিমানবন্দর সহ একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে তারা। হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিসম্পন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বেন গুরিয়ন বিমানবন্দরে, আশদোদ সমুদ্র বন্দর এবং আশকেলন শহরের একটি বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে। এছাড়া দক্ষিণাঞ্চলীয় শহর এইলাদ বন্দর লক্ষ্য করে পাঠানো হয়েছে 8টি বিস্ফোরকবাহী ড্রোন। আল মাসিরাহ টিভিতে প্রচারিত এক বিবৃতিতে ইয়াহিয়া সারি দাবি করেছেন, সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন সঠিকভাবে লক্ষ্যে আঘাত হেনেছে। ইসরায়েলি ইন্টারসেপ্টরগুলো তা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। এর আগে ভোরে ইয়েমেনের হুদাইদাহ, রাস ইসা এবং সাইফ বন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ জানিয়েছেন, ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীকে লক্ষ্য করে অপারেশন ব্ল্যাক ফ্ল্যাগ নামে একটি সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এরই অংশ হিসেবে চালানো হয় ওই হামলা। প্রসঙ্গত 2023 সালের অক্টোবর মাসে গাজায় হামাসের সঙ্গে সংঘর্ষ শুরুর পর থেকেই গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেয় হুথিরা। এরপর লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের চলাচল পথে চলাচলকারী বিভিন্ন জাহাজে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু করে তারা। জাতিসংঘের তথ্য অনুযায়ী 2023 সালের নভেম্বর থেকে 2025 সালের জানুয়ারির মধ্যে হুথিদের হামলায় শতাধিক বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে 2টি জাহাজ ডুবে যায় এবং 4 জন নাবিক নিহত হয়। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ অপারেশন ব্ল্যাক ফ্ল্যাগ এর ঘোষণা দিলেও হুথিদের পাল্টা হামলার বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলের উপর চাপ বাড়াতে যেভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে ইরান। গাজা উপত্যকায় চলমান গণহত্যার প্রেক্ষাপটে ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক চাপ জোরদার করতে এবং ফিলিস্তিনি ইস্যু সমর্থন বাড়াতে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করেছে ইরান। বৈশ্বিক ক্ষোভকে কাজে লাগিয়ে ইসরায়েলের আন্তর্জাতিক অবস্থান পরিবর্তনের লক্ষ্যে ইরান এই কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন। শুধু মৌখিক নিন্দা নয়, তেহরানের এই প্রচারণা হলো নরম ক্ষমতা, মানবিক সহায়তা এবং ইসরায়েলকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করার জন্য রাজনৈতিক চাপের এক সমন্বিত প্রয়াস। এটি তাদের অ্যাক্সিওস অফ রেজিস্ট্যান্স নীতির অংশ, যেখানে ইরান নিজেকে ফিলিস্তিনি ইস্যুর প্রধান রক্ষক হিসেবে উপস্থাপন করেছেন। ইরানের শীর্ষ নেতৃত্ব স্পষ্ট আহ্বান জানিয়েছেন, বিশ্বের দেশগুলো যে প্রথম অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে, এরপর ধাপে ধাপে রাজনৈতিক সম্পর্ক শেষ করে ফেলে। এখন ইরানি কূটনৈতিকদের দায়িত্ব হলো দ্বিপাক্ষিক থেকে বহুপাক্ষিক প্রতিটি আলোচনায় এটিকে কেন্দ্রীয় এজেন্ডা হিসেবে গড়ে তোলা। আঞ্চলিক প্রতিবেশী দেশ থেকে শুরু করে জাতিসংঘ ও ব্রিক্সের মতো ফোরাম পর্যন্ত। একই সঙ্গে তেহরান গণমাধ্যম কূটনীতিও জোরদার করেছে, যেখানে তারা ইসরায়েলের যুদ্ধ অপরাধ এবং মানবাধিকার লঙ্ঘন তুলে ধরছে। গাজায় মানবিক সহায়তা দেওয়ার পাশাপাশি ইরান বলেছে, কেবল প্রস্তাব নয়, বাস্তব পদক্ষেপের প্রয়োজন। ইরান ইসলামী ও আন্তর্জাতিক মঞ্চে সক্রিয়ভাবে অংশ নিয়ে ফিলিস্তিনিদের অধিকার রক্ষার দাবি জানাচ্ছেন, ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান করছে এবং গাজায় অবরোধ প্রত্যাহারের দাবিতে সোচ্চার হচ্ছেন। ইরান বিভিন্ন চ্যালেঞ্জের মাধ্যমে গাজায় মানবিক সহায়তা, চিকিৎসা সামগ্রী এবং জরুরি সরঞ্জাম পাঠাচ্ছে, যাতে কার্যকরভাবে ক্ষতিগ্রস্ত বেসামরিক মানুষের কাছে পৌঁছানো যায়। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে পরমাণু স্থাপনায় হামলার অভিযোগ করছে রাশিয়া। রাশিয়া অভিযোগ করছে, ইউক্রেনীয় ড্রোন হামলায় পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হলেও আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং তেজস্ক্রিয়ার মাত্রা স্বাভাবিক আছে। এছাড়া লেনিনগ্রাদ অঞ্চলের একটি বন্দরে জ্বালানি রপ্তানির
টার্মিনালেও ড্রোনের ধ্বংস অবশেষ পরে আগুন লাগে। স্থানীয় গভর্নর জানিয়েছেন অন্তত 10টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর উভয় পক্ষকেই পারমাণবিক স্থাপনাগুলো ঘিরে চরম ও সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের স্বাধীনতা দিবস উদযাপনে ইউক্রেন সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতার ঘোষণার বার্ষিকী উদযাপন করছেন। এই উপলক্ষে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি কিয়েভে পৌঁছে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। জেলেনস্কির প্রধান সহযোগী আন্দ্রেই ইয়ারমাক টেলিগ্রামে লিখেছেন, ইউক্রেনের স্বাধীনতা দিবসে বন্ধু রাষ্ট্রগুলোর সমর্থন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কানাডা সবসময় আমাদের পাশে থেকেছে। এদিকে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্টের কোনো অপচেষ্টা ব্যর্থ হবে দাবি রাশিয়ার। ভারতের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের প্রশংসা করেছে ভারত। সেই সঙ্গে সতর্ক করে বলেছেন এই সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হবে। এছাড়া ভারতের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকারকেও স্বাগত জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় RT-কে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, সত্যি বলতে অন্য কিছু কল্পনা করাই কঠিন। রাশিয়া ভারত সম্পর্ক স্থিরভাবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে। এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হওয়া অনিবার্য। মন্ত্রণালয়ের মতে রাশিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি কেবল দীর্ঘদিনের রাশিয়া ভারত বন্ধুত্বের চেতনা এবং ঐতিহ্যের প্রতিফলন নয়, বরং আন্তর্জাতিক বিষয়ে তাদের কৌশলগত স্বায়ত্তশাসনের প্রতিফলন। রাশিয়া ভারতের অংশীদারিত্বকে তারা নির্ভরযোগ্য ও পূর্ব অনুমানযোগ্য এবং কৌশলগত বলে উল্লেখ করেছেন, যা সার্বভৌমত্বের সর্বোচ্চ মূল্যবোধ এবং জাতীয় স্বার্থের অগ্রাধিকারের ভিত্তিতে দাঁড়িয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আরও জানিয়েছেন, রাশিয়া ও ভারত বেসামরিক ও সামরিক উৎপাদন, মানববাহী মহাকাশ মিশন এবং পারমাণবিক শক্তি ও রাশিয়ার তেল অনুসন্ধান প্রকল্পে ভারতের বিনিয়োগ সহ বিভিন্ন খাতে ব্যাপক যৌথ প্রকল্পে কাজ করছে। তারা আরও উল্লেখ করেছে, দুই দেশ জাতীয় মুদ্রার ব্যবহার বাড়ানো, বিকল্প অর্থ প্রদান পদ্ধতি চালু করা এবং নতুন পরিবহন ও লজিস্টিক রুট তৈরিতে সহায়তা করছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এমন সময় এই মন্তব্য করল যখন যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে তেল কিনেছে, এমন ভারত সহ অন্যান্য দেশের শুল্ক আরোপ করতে G7 দেশগুলোকে আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের অতিরিক্ত 25% শুল্ক গত 27 আগস্ট থেকে ভারতের আমদানি পণ্যে কার্যকর হয়েছে, ফলে মোট শুল্ক দাঁড়িয়েছে 50%। এই অতিরিক্ত জরিমানা দীর্ঘদিনের মিত্র দেশ যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্ককে তিক্ত করেছে, যা স্বীকারও করেছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। এই পরিস্থিতির মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসের শুরুতে চীনের তিয়ানজিংয়ে অনুষ্ঠিত সাংহাই সহযোগী সংস্থা সম্মেলনে যোগ দিতে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আন্তরিকতা প্রকাশ করেছেন, যা দুই দেশের ঐক্য প্রদর্শন করেছেন। প্রধানমন্ত্রী মোদী এক্সে পূর্বে টুইটারে পুতিনের সঙ্গে করমর্দন এবং আলিঙ্গনের ছবিও শেয়ার করেছেন।